আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের বাংলা প্রথম পত্রের 3 নম্বর ক্লাস বলতে পারো তোমরা। আমাদের যে কন্টিনিউয়াস ক্লাস হচ্ছে, সলভ ক্লাস, সেটার আজকে 3 নম্বর ক্লাসে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব বাংলা প্রথম পত্রের ফুল সিলেবাস নিয়ে। আমরা আমাদের কোর্স স্টুডেন্টস যারা আছো, তোমাদের কিন্তু একদম প্রথম থেকেই আমরা ফুল সিলেবাসে পড়তে বলেছি, পাশাপাশি আমরা কিন্তু ক্লাসে পড়িয়েছি। কিন্তু আমরা সব সময় মনোযোগ দিয়েছি যে শর্ট সিলেবাস ইন ডিটেইলস আমরা পড়বো, আর ফুল সিলেবাসের যে অংশটা আছে সেখান থেকে আমরা পাঠ পরিচিতি অংশটা পড়বো এবং শব্দ অর্থ অংশ পড়বো। বিশেষ করে ওটা কোন গল্প থেকে না কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন প্রবন্ধ গ্রন্থ, এই টাইপের প্রশ্ন ফুল সিলেবাস থেকে আমরা একটু পড়বো। যেমন কিছুদিন আগেই যে 6 ইউনিটের পরীক্ষা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের, ওখানে কিন্তু আমরা দেখলাম যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন এসেছে। ফুল সিলেবাস থেকে প্রশ্ন এসেছে এবং প্রশ্নটা এমন ধরনের ছিল জাস্ট কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই টাইপের। তো যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা কিন্তু আবার 24-25-এর যে সিলেবাস এখানে নাই, 26-27-এর যে সিলেবাসের কবিতা ঋতুবর্ণন সেখান থেকে এসেছে। তো আমরা চেষ্টা করেছি যে 27-এর যে সিলেবাসের জন্য যতটুকু জানা দরকার যে কোন কাব্যগ্রন্থ বা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, পাশাপাশি 24-25-এর বইয়ের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে ফুল সিলেবাসের, পাঠ পরিচিতি অংশ, শব্দার্থ অংশ এবং লেখক পরিচিতি, এই 3টা অংশই আমরা কাভার করার চেষ্টা করবো আজকে ক্লাসে। আর আজকে ক্লাসে আমরা মূল গল্পের ভিতর থেকে খুব একটা কিছু দেখবো না, কারণ আমরা ফুল সিলেবাস এখন আর আমাদের এত সময় নেই যে আমরা ডিটেইলসে পড়বো। তো আমরা একটু দেখি যে আমাদের সাথে আসলে ফেসবুকে কারা যুক্ত আছে। আজকে আমরা শুধু আলোচনা করব ফুল সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। আমাদের সাথে ফেসবুকে অনেকেই আছে, অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করি, দেখি কে কেমন পড়ছো আসলে ফুল সিলেবাস। প্রথম প্রশ্ন আমাদের, ফুল সিলেবাসের প্রথম প্রশ্ন হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি কোন ছন্দে রচিত? বিভীষণের প্রতি মেঘনাদ আমি জানি না তোমরা পড়েছো কিনা, কিন্তু যদি কেউ না পড়ে থাকো তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে অংশটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে পাঠ পরিচিতি। শব্দ অর্থ তো সব কবিতারই পড়বা, এটা তো প্রতিবারই বলছি, কিন্তু এখানে শব্দ অর্থগুলো একটু পড়তে হবে বেশি করে। বিভীষণের প্রতি মেঘনাদের শব্দ অর্থগুলা কোন শব্দ অর্থ পড়তে হবে? যে কিছু কিছু নাম দেওয়া আছে, দেখবা যে ওই নাম বলতে কি মেঘনাদকে বোঝায় নাকি বিভীষণকে বোঝায় নাকি লক্ষণকে বোঝায়, এই জিনিসগুলো একটু পড়তে হবে। কারণ এগুলো খুবই সহজ, কিন্তু তুমি যদি না পড়ো তাহলে কিন্তু এগুলো আসলে উত্তর করতে পারবে না। তো এটা আসলে কি হবে, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি কোন ছন্দে আসলে রচিত? মাত্রাবৃত্ত, নাকি মিশ্রচরণ, নাকি অক্ষরবৃত্ত, নাকি সমচরণ, কোনটা হবে উত্তর? দেখি তোমরা একটু উত্তর দাও। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রাফিয়া, সাবিকুন নাহার। দেখি উত্তর করো। আমাদের ফুল সিলেবাস থেকে শুধুমাত্র পড়তে হবে পাঠ পরিচিতি অংশ আর শব্দ অর্থ। এখন আমাদের আসলে খুব বেশি পড়ার সময় নেই। এখন যেহেতু সময় নেই, আমরা চেষ্টা করব শুধু পাঠ পরিচিতি অংশটা একটু ভালো করে দেখার, আর শব্দ অর্থ অংশ। প্রথমটা উত্তর কি হবে, মাত্রাবৃত্ত হবে নাকি মিশ্রচরণ নাকি অক্ষরবৃত্ত নাকি সমচরণ? কেউই আসলে উত্তর করে নাই এখনো পর্যন্ত, মানে বোঝা যাচ্ছে যে আসলে কেউই হয়তো পড়ে নাই। এই যে খুশবু উত্তর করেছে অক্ষরবৃত্ত, নাফিজা সি, নাজিফা, নাফিজ, রায়হান সি, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো তোমরা কয়েকজন। এটা কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটি 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এত বেশি কিছু দরকার নাই, জাস্ট দুইটা তথ্য মনে রাখবা। এটা হচ্ছে 14 মাত্রার অমিল প্রবাহমান ছন্দ, আর এটা কি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এতটুকু জানলেই হবে। আর এই অক্ষর ছন্দে প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির চরণান্তের মিলহীনতার কারণে এই ছন্দকে কি বলা হয়? অমিতারাক্ষর ছন্দ নামে সমাধিক পরিচিত। তাহলে যদি আমাদের এখানে অক্ষরবৃত্ত না থাকতো, যদি প্রশ্নে অমিতারাক্ষর ছন্দ থাকতো, তাহলে কিন্তু সেটা উত্তর হতে পারতো। এইখান থেকে যে তথ্যগুলো আমাদের একটু পড়ে রাখতে হবে সেটা হচ্ছে এটা কোন ছন্দে রচিত, দুইটা ধরনের অপশনে থাকতে পারে, একটা অক্ষরবৃত্ত না হয় মাত্রা ওই অমিতারাক্ষর ছন্দ, দুইটা থেকে যে কোনো একটা থাকতে পারে। পাশাপাশি এটা কত মাত্রার? 14 মাত্রার। ওকে। দেখো, ন্যাশনালের জন্য ফুল সিলেবাস থেকে পড়া লাগবে কিনা, আমার মনে হয় তুমি এই ফুল সিলেবাসে তো ডিটেইলস আমরা পড়তে বলছি না, জাস্ট শুধু তুমি পড়ে যাও যে কোন ছন্দে রচিত। এমন একটা প্রশ্ন মনে করো হুট করে দিয়ে দিলে, এগুলো খুবই সহজ প্রশ্ন। তো তুমি না পড়ার কারণে পারতেছো না, শুধু শব্দ অর্থ আর পাঠ পরিচিতি অংশটা একটু ভালো করে পড়ো। মূল গল্প এখন আর পড়ার সময় নেই, এত কিছু করার তো আসলে এখন শেষ সময় এসে এত কিছু প্রেশার নিয়ে পারবা না। পরবর্তী প্রশ্ন বলো। মেঘনাদ বধ কাব্য এর কোন স্বর্গে মেঘনাদের মৃত্যু হয়? প্রথম, ষষ্ঠ,
পঞ্চম, সপ্তম। তোমাদের একটা কথা বলে রাখি, মেঘনাদ বধ কাব্যগ্রন্থ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে আমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়ানো হতো। তো যেহেতু স্যারেরা এই জিনিসগুলো পড়ায়, তারা প্রশ্ন করে, এই জিনিসগুলো তাদের একটু পছন্দের বিষয়, যেহেতু তারা নিজেরাও ক্লাসে পড়াচ্ছে। তো এই মেঘনাদ বধ কাব্যের পাঠ পরিচিতি শব্দ অর্থ একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত। একজন বলছে 14 মাত্রাটা বুঝি না, এখন তো ক্লাসে কবিতা বের করে বোঝানো সম্ভব না। আমরা সোনার তরীতে তোমার দেখবা মাত্রা বুঝিয়েছিলাম ক্লাসে। সোনার তরীর ওই ক্লাসটা করলে এমসিকিউ সলভের ক্ষেত্রে বুঝিয়েছিলাম, ওইটা যদি করো তাহলে তোমরা বুঝতে পারবা। দুইয়ের বি, আদনান উত্তর দিয়েছো ষষ্ঠ, ফারহানা সি, ফাইজুসি, অ্যানি উত্তর দিয়েছো খ, নাজিফা উত্তর দিয়েছো বি। গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো। কোন স্বর্গে? ষষ্ঠ স্বর্গে। কোন স্বর্গে? ষষ্ঠ স্বর্গে। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। অর্থাৎ এই মেঘনাদ বধ কাব্য অনেক বড়, তার মধ্যে খুবই ছোট একটা অংশ নেওয়া। সেটা কোন অংশ? ষষ্ঠ অংশ। সর্বমোট 9টি স্বর্গে মেঘনাদ বধ কাব্য বিন্যস্ত। মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে কি হয়? লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। কিভাবে মৃত্যু ঘটে? কারণ বিভীষণের সহায়তায় লক্ষণ লঙ্কাপুরে এসে তাকে অস্ত্র সহ সে আসে, আর মেঘনাদের কাছে তো অস্ত্র থাকে না, তখন তাকে সে হত্যা করে। তাহলে এখান থেকে যে তথ্যগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য কয়টি স্বর্গে বিন্যস্ত, কোন স্বর্গে আসলে মেঘনাদের মৃত্যু হয়েছে, বা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ নিয়ে আলোচনা করা আছে, এই তথ্যগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। একজন বলছে এইচএসসি 26 কারা? এইচএসসি 25-এর পরীক্ষা কয়দিন পর, বুঝছো? 26-ও দেখতে পারো, তোমাদের এটা ফুল সিলেবাসে আছে, তোমাদের তো লাইন বাই লাইন পড়ানো হবে। পরবর্তী অংশ যাই। প্রদীপ্ত শব্দের অর্থ কি? দেখো, শব্দের অর্থ থেকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, তোমরা বিগত বছরের প্রশ্ন দেখলে দেখবা অবশ্যই আসে। তো শব্দার্থের ক্ষেত্রে নতুন যে কবিতাগুলো আছে, এখানে খুব সুন্দর সুন্দর শব্দের অর্থ আছে। তোমরা একটু সময় করে শব্দার্থগুলো পড়বা। তো এটার উত্তর আসলে কি হবে? এটার উত্তর কি হবে? মান হবে, উজ্জ্বল হবে, নাকি অন্ধকার হবে, নাকি ধোঁয়াটে হবে? অপশন দেখলে আসলে বোঝা যায়। উত্তর করো। এটার উত্তর কি হবে? 3 নম্বরের উত্তর কি হবে? মান, নাকি উজ্জ্বল, নাকি অন্ধকার, নাকি ধোঁয়াটে? হ্যাঁ, আদনান উত্তর করেছে উজ্জ্বল, খুশবু উত্তর করেছে উজ্জ্বল, জাহানারা 3-এর বি। হ্যাঁ, সঠিক উত্তর। 3-এর কি হবে? উজ্জ্বল। প্রদীপ্ত শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। 4 নম্বর প্রশ্ন, সানফ্লাওয়ার্স কার বিখ্যাত ছবি? কার? লিওনার্দো দা ভিঞ্চি, নাকি ভ্যান গগ, নাকি জয়নুল আবেদিন, নাকি পাবলো পিকাসো? এটা তোমাকে দেখে তোমার মনে হয়তো আর জিকের প্রশ্ন, কিন্তু এটা বাংলা কবিতার মধ্যে আছে। কোন কবিতায় পাবো এটা? আমরা আমরা যখন ছবি কবিতা যদি কেউ পড়ো, ছবি কবিতার শব্দার্থ অংশ এটা পাবো। ছবি কবিতার শব্দার্থ অংশ যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি এই প্রশ্নটা পাবে ছবি কবিতায়। অনেকেই উত্তর দিয়েছে 4-এর এ। নাজিফা উত্তর দিয়েছে, সোহানা, আদনান সবাই উত্তর দিয়েছে মোটামুটি 4-এর এ উত্তর দিয়েছে, যে সানফ্লাওয়ার্স কার বিখ্যাত ছবি। দেখি বাকিরা কি উত্তর দিচ্ছ। সবাই ভুল করলেও উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ উত্তর দিলে কি হবে? তুমি জিনিসটা তো শিখতেছো, সমস্যা নাই তো। ভুল আমরা করতেই পারি। বোঝাই যাচ্ছে যে তোমরা শব্দার্থ অংশ পড়ো নাই, বুঝছো? সবাই মোটামুটি কয়ই উত্তর দিচ্ছ। হ্যাঁ, মারিয়াম আলম সামি উত্তর দিয়েছো বি, হাবিবা জাহান উত্তর দিয়েছো বি, খুশবু বলেছো পাবলো পিকাসো, নাফিস বলেছো 4-এর ক। দেখো, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বি, ভ্যান গগ। ভ্যান গগ হচ্ছে সানফ্লাওয়ারের বিখ্যাত যে চিত্রকর্ম, এটার কার? ভ্যান গগের। দেখো, ছবি কবিতায় ভ্যান গগের বর্ণনার ক্ষেত্রে খুব সুন্দর করে দেওয়া আছে। বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ, ইনি কি করেছিলেন? দ্য পটেটো ইরিটার্স, সেলফ পর্ট্রেটাইজ, হোয়াইট ফিল্ডস এবং সানফ্লাওয়ার্স। এই যে সানফ্লাওয়ার্স, অনেকেই তোমরা উত্তর করেছো লিওনার্দো দা ভিঞ্চি, কেউ কেউ বলেছো পাবলো পিকাসো। তো যদি তুমি একবার পড়তা, জাস্ট একবার পড়তা, তাহলে কিন্তু এটা পারতা। এটা কিন্তু তোমাদের ছবি কবিতায় দেওয়া আছে, অর্থাৎ কবিতার মধ্যে যে শব্দার্থের অংশ আছে সেখানে দেওয়া আছে।
পরবর্তী প্রশ্নে যাব আমরা। সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ, এই উক্তিটা কে করেছে? এই উক্তিটা আসলে কার? এটাও কিন্তু ছবি কবিতা থেকে নেওয়া হয়েছে। কোন কবিতা? ছবি কবিতা। এটা আসলে কে বলেছিলেন? অ্যারিস্টটল বলেছিলেন, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নাকি প্লেটো বলেছিলেন, নাকি কাজী নজরুল ইসলাম? কে আসলে বলেছিলেন এটা? এটা কে বলেছিলেন? দেখি সবাই উত্তর করো। ছবি কবিতা অনেক সুন্দর সুন্দর তথ্য আছে শব্দার্থ অংশে, তোমাদের একবার পড়া উচিত আসলে এটা। ছবি কবিতা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে। পাঁচের ক, পাঁচের সি। দেখো, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে পাঁচের এ, অ্যারিস্টটল। যারা বি সি বলেছো হয় নাই, এটা ছবি কবিতা পড়লেই তুমি দেখবা শব্দ অর্থাংশে দেওয়া আছে। এই যে শিল্প মানেই নকল নয় কি, কাব্যতাত্ত্বিক অ্যারিস্টটল বলেছেন কি, সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ, এই অর্থেই কবি শিল্পকে নকল বলেছেন। 6 নম্বর প্রশ্নে যাব আমরা। কাদের তত্ত্বাবধানে কবির কল্পনার ছবিটি বানানো হয়েছে? আর্য বংশের শিল্পীদের, নাকি আরবীয় শিল্পীদের, নাকি ডাচ শিল্পীদের, নাকি ভারতীয় শিল্পীদের? এই প্রশ্নটাও আমাদের শব্দ অর্থ অংশে আছে। এটা কি হবে? আর্য বংশ, নাকি আরবীয়, নাকি ডাচ, নাকি ভারতীয় শিল্পীদের? ছয়ের উত্তর কি হবে? এখন কবিতা পড়ার সময় নেই তো, ছবি কবিতা এখন না পড়লেও তুমি শব্দ অর্থ অংশ আর পাঠ পরিচিতি পড়লে কবিতাটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন কবিতা পড়ার সময় নেই, এখন আর কবিতা পড়ে কি হবে, এখন তো শব্দ অর্থাংশ পড়তে পারো। হ্যাঁ, ছয়ের এ উত্তর দিয়েছে অনেকেই। ছয়ের সঠিক উত্তর আসলে কি হবে? এ হবে। আর্য বংশের শিল্পীদের। দেখো, খাঁটি আর্য বংশ বলতে, এই ছবি কবিতা আর্য বংশ বলতে বাঙালি চেতনার ধারক মহামানবকে বোঝাচ্ছে, অর্থাৎ বাঙালিরা যে আর্য জাতি থেকে এসেছে, পরম্পরায় পরিবর্তন হতে হতে, তো সেখানে আর্য বলতে আসলে বাঙালিদেরকে বোঝানো হয়েছে। আর এই কবিতায় একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে 30 লক্ষ কারিগর, এই 30 লক্ষ কারিগর বলতে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদকে বোঝানো হয়েছে। এই টাইপের প্রশ্ন আসলে একটা জিনিস মনে রাখবা, যে 30 লক্ষ কারিগর বলতে কিন্তু মুক্তিযোদ্ধাদের বোঝায় নাই, যারা শহীদ হয়েছেন শহীদদেরকে বোঝানো হয়েছে। মুক্তিযুদ্ধে তো অগণিত মানুষ যোগ দিয়েছিল, কিন্তু যারা শহীদ হয়েছিল তাদেরকে লেখক বলেছেন যে 30 লক্ষ কারিগর। পরবর্তী প্রশ্নে যাব আমরা। ছবি কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ? খুবই সহজ প্রশ্ন, যদি তোমরা পড়ে থাকো তাহলে পারবা। তোমরা পড়ে থাকলে খুব সহজে উত্তর করতে পারবা। এটার উত্তর কি স্বরবৃত্ত, নাকি মাত্রাবৃত্ত, নাকি অক্ষরবৃত্ত, কোনটা হবে? অনেকেই ছয়ের সঠিক উত্তর দিয়েছো। দেখো, সাতের এটা হচ্ছে ছবি কবিতা কোন ছন্দ রচিত, এটা হবে আমাদের গদ্য ছন্দ। দেখো, ছবি কবিতাটি আবু হেনা মোস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আপন জৈবন বৈরী থেকে সংকলিত হয়েছে, এই তথ্যটা একটু মনে রাখতে হবে। ছবি কবিতা লিখেছেন কে? আবু হেনা মোস্তফা কামাল। আর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তার আপন জৈবন বৈরী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় রোমান্টিক কবি তাহলে যদি আসে, যে রোমান্টিক কবিকে অপশনে যদি আবু হেনা মোস্তফা কামাল থাকে, তাহলে তাকে কি বলা হয়েছে? রোমান্টিক কবি বলা হয়েছে। নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসাবে কল্পনা করেছেন। তাহলে এই কবিতায় ছবি বলতে আসলে বোঝানো হয়েছে নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে। তার কাছে ছবি বলতে বাংলাদেশটাকেই তিনি কি হিসাবে আখ্যায়িত করেছেন? ছবি হিসাবে আখ্যায়িত করেছেন। যে ছবি তৈরি করতে 30 লক্ষ কারিগর কি করেছেন? রক্ত দিয়েছেন। এই 30 লক্ষ কারিগর হচ্ছে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা। মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসাবে কল্পনা করেছেন স্বাধীন বাংলাদেশকে। কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন 30 লক্ষ খাঁটি বাঙালি শিল্পী তথা শহীদদের দীর্ঘ 9 মাস শ্রমের আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। কবিতাটি গদ্য ছন্দে রচিত। গদ্য ছন্দে কোনো সুনির্দিষ্ট পর্ব ও মাত্রা সাম্য থাকে না। যদি আসে যে কোন ছন্দে আসলে মাত্রা সাম্য থাকে না, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য থেকে যে একটা প্রশ্ন আসে, ঠিক একটা এমন টাইপ প্রশ্ন যদি আসে যে কোন ছন্দে আসলে সুনির্দিষ্ট পর্ব মাত্রা সাম্য থাকে না, সেটা কোন ছন্দে? গদ্য ছন্দে। আর এই কবিতাটা গদ্য ছন্দে রচিত হয়েছে। আশা করি যে কবিতার বেসিক বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই কবিতায় ছবি বলতে বাংলাদেশকে ইঙ্গিত করা হয়েছে। আর বাংলাদেশ গঠিত হয়েছে যে সংগ্রামে, সেই সংগ্রামের কাহিনীও ওখানে কিছুটা উল্লেখ করা আছে। 8 নম্বর প্রশ্নে যাব আমরা। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রথম কোথায় প্রকাশিত হয়?
এটা আমাদের তোমাদের যে সিলেবাস ছিল, তোমাদের সিলেবাসের কিন্তু প্রথম গল্প এটা, প্রথম গল্পটা আছে। এখন এটা অনেকেই কম বেশি পড়েছো। এটার উত্তর কি হবে? বঙ্গদর্শন হবে, নাকি প্রচার হবে, নাকি সংবাদ প্রভাকর, নাকি হিতবাদী? হ্যাঁ, খুশবু উত্তর দিয়েছে প্রচার। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? প্রচার হবে। দেখো, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদনটা যদি তুমি পাঠ পরিচিতি পড়ো বুঝতে পারবা খুব সহজেই। এখানে লেখক নতুন লেখকদেরকে উপদেশ দিয়েছেন যে কি করা উচিত, তাদেরকে কি করা উচিত আর কি করা উচিত নয় সে বিষয়গুলো নিয়ে বেশ কিছু উপদেশ দিয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। তিনি বাংলার নব্য লেখকদিগের প্রতি রচনা লিখেন, আর এই রচনাটি প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। কোন পত্রিকায়? প্রচার পত্রিকায়, 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রকাশিত হয় প্রচার পত্রিকায়, কিন্তু কোন প্রবন্ধের অন্তর্ভুক্ত করা হয়? বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। সাধু রীতিতে লেখা এই প্রবন্ধ। তাহলে এই প্রবন্ধটা কোন রীতিতে লেখা? এই প্রবন্ধ কিন্তু সাধু রীতিতে লেখা। এই প্রবন্ধটি আকারে ছোট হলেও কি চিন্তার মৌলিকত্ব অসাধারণ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে চিন্তার মৌলিকত্বের বিষয়টা আছে, পাশাপাশি এটা সাধু রীতিতে লেখা হয়েছে, এটি প্রচার পত্রিকায় প্রকাশিত হয়, এটি বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। এই তথ্যগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। হাতের অনেকেই সঠিক উত্তর দিয়েছে। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখকদের মধ্যে কাকে শ্রেষ্ঠ লেখক মনে করেন? এই প্রশ্নটাও তুমি পাঠ পরিচিতি বললে উত্তর করতে পারবা। যিনি সোজা ও সহজভাবে মনের ভাব প্রকাশ করতে পারেন, নাকি যিনি বড় বড় অলংকার ব্যবহার করতে পারেন, নাকি যিনি সবচেয়ে বেশি বই লিখেন, নাকি যিনি অল্প সময়ে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন? এটার উত্তর কি হবে? দেখি নয়ের উত্তর কারা কারা দিচ্ছ। আটের উত্তর অনেকেই দিয়েছো, অপি পাল, সাদিয়া আফরিন। খুশবু উত্তর দিয়েছো নয়ের ক। সোহানা উত্তর দিয়েছো নয়ের এ। দেখো, নয়ের সঠিক উত্তর আসলে কি হবে? এ হবে। কারণ লেখক বারবারই বলেছেন যে শ্রেষ্ঠ লেখক কে? যে পাঠককে লেখার ভাব বোঝাইতে পারে। এখন তুমি একটা কিছু লিখলা, আমি মনে করো পাঠক, কিন্তু আমি বুঝলামই না, তাহলে এই লেখার তো আসলে কোনো আউটকাম নেই, আউটকাম জিরো। এজন্য কি করতে হবে? লেখাটা এমন হইতে হবে যেন লেখাটা পড়ে পাঠককুল ভালোভাবেই বুঝতে পারে। আর তিনি কি বলেছেন? অলংকার যদি ব্যবহার করা অপ্রয়োজনীয় মনে হয় তখন ব্যবহার করার দরকার নেই। অনেকে কি করে? হুটহাট অলংকার ব্যবহার করতেছে, সেটা লেখার সৌন্দর্য নষ্ট করে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রথমটা। আর যিনি অল্প সময়ে বেশি খ্যাতি অর্জন করেন, তিনি খ্যাতি অর্জনের কথা বলেন নাই, তিনি লেখার মানের দিকে গুরুত্ব দিতে বলেছেন। 10 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সেরা অলংকার কি? তিনি এই প্রবন্ধে একটা অলংকারকে সেরা অলংকার বলেছেন। সেই অলংকার কি রসিকতা, রসিকতা নাকি ব্যঙ্গ, নাকি সরলতা, নাকি কাব্যিক ভঙ্গি? কোনটাকে তিনি আসলে সেরা অলংকার বলেছেন? আব্দুল্লাহ মাহফুজ স্যার আমাদের লাইভে যুক্ত হয়েছেন, তাকে সালাম জানাচ্ছি। এটার উত্তর কি হবে? রসিকতা, নাকি ব্যঙ্গ, নাকি সরলতা, নাকি কাব্যভঙ্গি? দর্শক অনেকেই উত্তর দিয়েছে সি। সি। গুড। দেখো, সকল অলংকারের সেরা অলংকার হচ্ছে সরলতা। দেখো, যে বিষয়ে যার অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা যেমন অনুচিত, তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও কি বলেছে? নিন্দনীয়। তাহলে কোন বিষয়টাকে তিনি নিন্দনীয় বলেছেন? লেখায় বিদ্যা জাহির করার চেষ্টা, এটা পড়ে রাখবা। পাশাপাশি তিনি কোন জিনিসটাকে দূষণীয় বলেছেন? দূষণীয় বলেছেন অনুকরণ বৃত্তি। দুইটা কিন্তু আলাদা বিষয়। একটা হচ্ছে নিন্দনীয় বলেছেন, আর একটা হচ্ছে দূষণীয়। অনাবশ্যক লেখার স্রষ্টা বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। কোনটা তার কাছে কাম্য নয় বা অকাম্য কোনটা? অনাবশ্যক লেখার স্রষ্টা শব্দের অর্থ কি? সৌন্দর্য। লেখার সৌন্দর্য বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। সারল্যকেই তিনি কি বলেছেন? সকল অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে। একটা হচ্ছে তিনি কোন জিনিসটাকে নিন্দনীয় বলেছেন, আমরা পড়ে রাখবো। তিনি কোন জিনিসটাকে দূষণীয় বলেছেন, তার কাছে কোনটা কাম্য নয়। এর পাশাপাশি তিনি সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন কোনটাকে? সারল্যকে বা সরলতাকে। পরবর্তী প্রশ্নে যাব আমরা, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রচনার ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কি বলা হয়? এই প্রশ্নটা কিন্তু শব্দ অর্থ থেকে নেওয়া হয়েছে। তাকে আসলে কি বলা হয়? বস্তুনিষ্ঠ, নাকি অলংকার, নাকি প্রাঞ্জলতা, নাকি লোকরঞ্জন? কোনটাকে বলা হয়েছে? তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো, তোমরা অনেকেই আশা করা যায় ফুল সিলেবাস পড়েছো খুব ভালোভাবেই।
11 নম্বরের উত্তর কি হবে? হ্যাঁ, অলংকার। অনেকেই এ বলেছে, অনেকেই ডি বলেছে, অনেকেই বি। দেখো সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের বি, অলংকার। রচনার ভাষার মাধুর্য উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে বলা হয় অলংকার। এটা শব্দ অর্থ অংশে আছে। এই অলংকার শব্দের অর্থ কি? ভূষণ, প্রসাধন, শোভা। ভাষার মাধুর্য উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ। পরবর্তী প্রশ্ন, বলি শব্দের অর্থ কি? বলি শব্দের অর্থ কি? হনন করা, নাকি আত্মত্যাগ করা, নাকি বীর, নাকি হত্যা? কোনটা হবে? বলি শব্দের অর্থ আসলে কি? 12 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? হনন হবে, নাকি আত্মত্যাগ, নাকি বীর, নাকি হত্যা? খুশবু উত্তর দিয়েছ বীর, নিহা উত্তর দিয়েছ বি। শুধু কমন সেন্স থেকে উত্তর করলে হবে না, কে বলেছো যেন? নাফিস। একটু পড়তে হবে, শব্দ অর্থ অংশ পড়তে সময় লাগবে না, একটু পড়ে নিবা। বলি শব্দের অর্থ কি? বীর। কদাপি শব্দের অর্থ কি? আজ পর্যন্ত, যখন, কোনো কালে, তখন। কদাপি শব্দের অর্থ কি? কদাপি শব্দের অর্থ কি? আজ পর্যন্ত, নাকি যখন, নাকি কোনো কালে, নাকি তখন? হ্যাঁ, কুশব উত্তর দিয়েছ, সঠিক উত্তর। কি কোনো কালে? যদি ছিল কোনো কালে, ও ছিল একটা, আমি ওটা বাদ দিয়ে দিয়েছি এখান থেকে। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনায় লক্ষণীয় বিষয় কোনটি ছিল? কোন জিনিসটা একটা লক্ষণীয় বিষয় ছিল? আমি একটু আগেই পড়ে এসেছি এটা। বিদেশি সাহিত্যের অনুকরণ, নাকি দুর্বোধ্য শব্দের ব্যবহার, নাকি চিন্তার মৌলিকত্ব, নাকি লোকরঞ্জন প্রবৃত্তি? অপশনগুলো দেখলেই আসলে বোঝা যায় না পড়া থাকলেও। এটা কি হবে? এ, বি, সি, ডি, কোনটা উত্তর হবে? হ্যাঁ, 13 উত্তর অনেকেই দিয়েছ। 14 উত্তর কি হবে? 14 গ, সি, গ। গুড। এই তো সঠিক উত্তর দিয়েছো তোমরা। এটার উত্তর কি হবে? চিন্তার মৌলিকত্ব হবে। 14 উত্তর হবে গ। এই যে, আকারে ছোট হলেও ওকে চিন্তার মৌলিকত্বে অসাধারণ। লক্ষণীয় বিষয় কোনটা? চিন্তার মৌলিকত্ব। নিকেতন শব্দের অর্থ কি? নিকেতন শব্দের অর্থ কি? আশ্রম, নাকি বাড়ি, নাকি আপন, নাকি বিপণী? এটা কিন্তু গৃহ। তোমরা যারা পড়েছো, গৃহ প্রবন্ধটা যদি পড়ো, গৃহ প্রবন্ধ পড়লে তার শব্দ অর্থ আহ, পাবা এটা। গৃহ প্রবন্ধটা তোমরা যারা পড়ো নাই, শব্দ অর্থ অংশ পড়বা, কারণ ওখানে অনেক নতুন নতুন শব্দ আছে যেখান থেকে সমার্থক শব্দ আসা সম্ভব। সিবি। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর করছো। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? বাড়ি। নিকেতন শব্দের অর্থ কি? বাড়ি। নায়েব কোন ভাষার শব্দ? ফরাসি, ফার্সি, আরবি, তুর্কি? এটা কিন্তু টেক্সট বইয়ের শব্দ অর্থ থেকে নেওয়া, বাইরের কোনো প্রশ্ন না, টেক্সট বইয়ের শব্দ অর্থই আছে। নায়েব শব্দের, নায়েব কোন ভাষার শব্দ? ফরাসি, নাকি ফার্সি, নাকি আরবি, নাকি তুর্কি? হ্যাঁ, 15-র অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 16 নম্বরের উত্তর কি হবে? খুশবু বলেছো ফরাসি। বাকি দেখি কে কি উত্তর করছো। সোহানা বলেছো এ, 16-র এ। খুশবু বলেছো ফরাসি। সানজিদা বলেছো এ। আদনান বলেছো ফার্সি। দেখো উত্তর কোনটা হবে? উত্তর হবে বি। নায়েব কোন ভাষার শব্দ? নায়েব হচ্ছে ফার্সি ভাষার শব্দ। যারা এ বলেছো তারা একটু ভুল হয়ে গেছে, বুঝছো? ফার্সি ভাষার শব্দ হবে। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খুবই সহজ প্রশ্ন, কিন্তু তুমি না পড়ে থাকলে তোমার কাছে কঠিন। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমার দেশ, নাকি সোনালী কাবিন, নাকি কালের কলস, নাকি বখতিয়ারের ঘোড়া? কোন কাব্যগ্রন্থ থেকে আসলে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটার উত্তর কি হবে? 17 নম্বরের উত্তর কি? এ, বি, সি, ডি, কোনটা হবে? 17 নম্বরের উত্তর কোনটা হবে বলো? ষোলোর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 17 নম্বরের উত্তর কি হবে? কুশবু বলেছো বখতিয়ারের ঘোড়া।
অপি বলেছো বি, সাদিয়া এ, নাফিস ঘ। দেখো, ঘ হবে না, সঠিক উত্তর হবে কি? সোনালী কাবিন। সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া হবে না। দেখো, প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত। এখানে সংলাপ ধর্মী। আচ্ছা, আমাদের বইয়ে একটা সংলাপ ধর্মী কবিতা আছে, কোন কবিতা সেটা? সংলাপ ধর্মী কোনটা? তাহারই পড়ে মনে। তাহারই পড়ে মনে, ঠিক তেমনি এটাও সংলাপধর্মী ঢঙে রচিত হয়েছে। এটা সোনালী কাবিন হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে কি বলে আখ্যায়িত করেছেন? প্রকৃতিময়, চিত্ররূপময়, স্বদেশ চেতনাময়, নৈসর্গিক। এটার উত্তর কি হবে? 18 নম্বরের উত্তর কি হবে? 17 অনেকেই সঠিক উত্তর করেছো। 18 নম্বরের উত্তর কি হবে? এখানে উত্তর হবে খ, চিত্ররূপময় হিসাবে আখ্যায়িত করেছেন। কি হিসাবে আখ্যায়িত করেছেন? চিত্ররূপময়। আদিনুজ্জামান রিয়াজ সঠিক উত্তর দিয়েছ। খুশবু খুশবু একটু ভুল হয়েছে এটা। কি হবে? চিত্ররূপময় হবে। বাসব ত্রাস বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? বাসব ত্রাস বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? রাবণ, লক্ষ্মণ, বিভীষণ, মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদের শব্দার্থের এই অংশগুলো দেখতে হবে আমাদেরকে। সে কি হবে? বাসব ত্রাস কে ছিল? রাবণ ছিল, লক্ষ্মণ ছিল, বিভীষণ ছিল, মেঘনাদ ছিল। বাসব ত্রাস মূলত কে ছিল? মেঘনাদ। দেখো, শব্দার্থাংশ বলা হয়েছে বাসবের ভয়ের কারণ যে মেঘনাদ। 20 নম্বর প্রশ্ন, হামদাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি, ফার্সি, স্প্যানিশ, আরবি। এই প্রশ্নটা এসেছে পদ্মা কবিতা থেকে। পদ্মা কবিতা থেকে, পদ্মা কবিতার শব্দ অর্থ অংশ এটা আছে। হামদর্দ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি, ফার্সি, স্প্যানিশ, আরবি। 20 নম্বরের সঠিক উত্তর কি হবে? 20-এর সি বলেছে একজন। 20-এর খ। দেখো, 20-এর সঠিক উত্তর হবে আমাদের স্প্যানিশ। কোন ভাষা থেকে এসেছে হামদাদ শব্দটি? হামদাদ অর্থ কি? পর্তুগিজ জলদস্যু। এটা হচ্ছে স্প্যানিশ থেকে এসেছে। রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল কত সালে? প্রশ্নটি এসেছে কি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতা থেকে, যেটা কি কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে লেখা। এটা কত সাল হবে? 1905, 1979, 1757, নাকি 1947 সালে? কত সালে হবে? কত সালে হবে? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। কত সালে হবে? 1189 সালে। 1189 সালে। দেখো, 1189 বঙ্গাব্দে আর 1782 খ্রিস্টাব্দে নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখনই ঠিক সেভাবেই জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। এটা জাস্ট এই দুইটা সাল একটু মনে রাখবার। এটা কি কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আমি জানি তোমাদের কাছে নতুন, কিন্তু 6 ইউনিটের ভর্তি পরীক্ষায় ঋতুবর্ণন থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, যে ঋতুবর্ণনটা 26-27-এর সিলেবাসে আছে। এই জন্য 26-27-এর সিলেবাস থেকে এই প্রশ্নটা আমি অ্যাড করেছি, তোমরা একটু দেখে গেলা। না পারলেও সমস্যা নেই, কিন্তু জেনে গেলা পরীক্ষার আগে। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চাচা কাহিনী, নাকি দেশে বিদেশে, নাকি জলে ডাঙ্গায়, নাকি বরফ গোলা নদী? এটার উত্তর আমি বলে দিচ্ছি, এটার উত্তর হবে হচ্ছে দেশে বিদেশে। দেশে বিদেশে। দেখো, সৈয়দ মুজতবা আলী রচিত গন্তব্য কাবুল শীর্ষক ভ্রমণ কাহিনীটি, এটা কি একটা ভ্রমণ কাহিনী? দেশে বিদেশে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রচনার মধ্য দিয়ে আমরা সৈয়দ মুজতবা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গে শুধু পরিচিত হই না, অতক্ষণ তার জীবনবোধ, সাহিত্য রুচি, নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গেও পরিচিত হতে পারি। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 23 নম্বর প্রশ্ন, এই যে 22 অনেকেই সঠিক উত্তর করেছো, তোমরা পড়েছো। 23 নম্বর প্রশ্নে যাই আমরা। বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন প্রবন্ধটি কোন রীতিতে রচিত? এটা বেশ কয়েকবার দেখেছি অলরেডি আমরা। কাব্য রীতি, সাধু রীতি, চলিত রীতি, সাধু ও চলিত উভয় রীতি। একটা লেখা কখনো সাধু চলিত উভয় রীতিতে হইলে তো হলো না, সেটা তো গুরুচণ্ডালী হয়ে গেল। কোন রীতি? সাধু রীতিতে। এই যে একটু আগে আমরা দেখে এসেছি, প্রচার পত্রিকায় প্রকাশিত হয়, সাধু রীতিতে লেখা।
চব্বিশ নম্বর প্রশ্ন, হাপন শব্দটির অর্থ কি? অনেকের কাছে শব্দটি নতুন। হাপন শব্দের অর্থ কি? গৃহ, নাকি বালক, নাকি বালিকা, নাকি মুর্মু? তার উত্তর কি হবে? 23-এর উত্তর কি হবে? 23 না, 24-এর উত্তর কি হবে? হ্যাঁ, অনেকেই 23-এর সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, 23-এর উত্তর সঠিক হয়েছে। 24-এর উত্তর কি হবে বলো? অনেকের কাছে শব্দটা নতুন লাগছে। 24-এ রিশাদ উত্তর দিয়েছো, মেহেদি, আজিজ উত্তর দিয়েছো। দেখো, এটা সঠিক উত্তর হবে। হাপন শব্দটির অর্থ হচ্ছে বালক। হাপন শব্দটির অর্থ কি? বালক। পসরা শব্দটির অর্থ কি? পসরা শব্দটির অর্থ কি? পসরা বলতে কি এক ধরনের তালবাদ্যকে বোঝায়, নাকি গৃহস্থ কাজকে বোঝায়, নাকি আক্ষেপকে বোঝায়, নাকি পূর্ণ সম্পর্কে বোঝায়? কি হবে? 24-এ অনেকেই সঠিক উত্তর দিয়েছে। আমি ভেবেছিলাম তোমরা হয়তো পড়ো না এই জিনিসগুলা। খুবই ভালো, সবাই পারতেছো। 25-এর উত্তর কি হবে? পূর্ণ সম্ভার হবে, নাকি আক্ষেপ, নাকি গৃহস্থ কাজ, নাকি এক ধরনের তালবাদ্য? অনেকেই 24-এর উত্তর দিয়েছো। 25-এর ক বলেছো খুশবু, আদিনুজ্জামান রিয়াজ বলেছে আনকমন। আনকমন থাকবে, নতুন সিলেবাসের কিছু কিছু প্রশ্ন একটু আনকমনই। তো নতুন সিলেবাস থেকে নেওয়া হয়েছে তো কয়েকটা প্রশ্ন, সেগুলো একটু আনকমন লাগবে। দেখো, পসরা শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ সম্ভার। পসরা বলতে কি বোঝায়? পূর্ণ সম্ভার। সম্মান প্রদর্শনের জন্য ফ্রান্সে পুরুষদের কি সম্বোধন করা হয়? কি সম্বোধন করা হয় ফ্রান্সে পুরুষদেরকে? এখানে একটা চন্দ্রবিন্দু হবে। দেখো, এই প্রশ্নটা এসেছে কিন্তু নেকলেস থেকে। নেকলেস গল্প থেকে এসেছে। নেকলেস যদি কেউ পড়ে থাকো, তোমার এটা পারার কথা। নেকলেসে খুব 6টার মতো শব্দ অর্থ আছে, যার মধ্যে এটা একটা। যে সম্মান প্রদর্শনের জন্য পুরুষদেরকে কি বলা হয়? পুরুষদেরকে বলা হয় মসিয়ে। আর মহিলাদেরকে কি বলা হয়? মাদাম। দেখো, মাসিয়ে, মাসিয়ে কি? সৌজন্য প্রদর্শন ও সম্মান প্রদর্শনের জন্য ফ্রান্সে পুরুষদেরকে মসিয়ে বা মাসিয়ে সম্বোধন করা হয়। আর মাদাম কি? মাদাম হচ্ছে সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের, মহিলাদের ক্ষেত্রে মাদাম, আর পুরুষদের ক্ষেত্রে মাসিয়ে বা মসিয়ে, যাই বলো এটা। হ্যাঁ, 26-এর অনেকেই উত্তর দিয়েছো। 27-এর উত্তর করো। 27 নম্বর প্রশ্ন কি হবে? মৃত জড়তার মুক্তি বলতে কি বোঝানো হয়েছে? জীবনের গতি, নাকি পদ্মার তীব্র স্রোতধারা, নাকি পদ্মার পলিমাটি, নাকি স্থবিরতার অবসান? কোনটা হবে? এই প্রশ্নটা এসেছে পদ্মার শব্দ অর্থ থেকে। পদ্মার শব্দ অর্থ অংশ থেকে। দেখি এটার উত্তর কয়জন করতে পারতেছো। 27-এর উত্তর কি হবে? 26-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 27-এর সঠিক উত্তর কোনটা হবে? জীবনের গতি হবে, নাকি পদ্মার তীব্র স্রোতধারা, নাকি পদ্মার পলিমাটি, নাকি স্থবিরতার অবসান? 27-এর বি বলেছো, ঘ বলেছো, এনি বলেন, মেহেদি বলেছো এ। দেখো, আমরা এ, বি, ডি উত্তর পেয়ে গেছি। কেউ এখন সি বললেই পরিপূর্ণ হয়ে যাবে আর কি। দেখো, এখানে সঠিক উত্তর হবে স্থবিরতার অবসান। মৃত জড়তার যে মুক্তির কথা আছে ওটা কি বলেছে? দেখো, পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতির গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। তো গতিহীন যে স্থবিরতা ছিল, এই স্থবিরতার অবসান ঘটে কি হয়? মুক্তির স্পন্দন এনে দেয়। সঠিক উত্তর 4 নম্বরটা। কালঘুম অর্থ কি? জলপ্রপাত, নাকি পতন, নাকি যুদ্ধ, নাকি মৃত্যু? কালঘুম শব্দের অর্থটা কি হবে? জলপ্রপাত হবে, নাকি মৃত্যু হবে, নাকি যুদ্ধ হবে, নাকি জলপ্রপাত হবে? ডি উত্তর দিয়েছো। ডি, হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে। কালঘুম অর্থ কি? কালঘুম অর্থ হচ্ছে মৃত্যু। কুকুট কিসের সমার্থক শব্দ? কুকুর বিড়াল, নাকি সাপ বিছা, নাকি মোরগ মুরগি, নাকি গরু ছাগল? এখানে সঠিক উত্তর আসলে আমাদের কোনটা হবে? এ, বি, সি, ডি কোনটা হবে? গরু ছাগল হবে, নাকি সাপ বিছা হবে, নাকি কুকুর বিড়াল হবে?
কোনটা হবে এখানে সঠিক উত্তর? হ্যাঁ, অনেকেই 28-এর সঠিক উত্তর দিয়েছো। 29-এর উত্তর কি হবে বলো? 29-এর গ উত্তর দিয়েছো, তারিখ দিয়েছো ঘ, এনি দিয়েছো গ। মানে সঠিক উত্তর আসলে গ হবে, মোরগ মুরগি। কুক্কুট শব্দের সমার্থক শব্দ হচ্ছে মোরগ মুরগি। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহারের নাম কি? অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহারের নাম কি? ডিটেকশন, কোটেশন, কালেকশন, ডিস্টিংশন, কি হবে এখানে? প্রশ্নটা এসেছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, যে প্রবন্ধ আমাদের আছে, এই প্রবন্ধের শব্দ অর্থ অংশ থেকে এসেছে। এটার সঠিক উত্তর আসলে কি হবে? কোটেশন নাকি কালেকশন নাকি ডিটেকশন, কোনটা হবে? খুশবু বলেছ কোটেশন, সাদিয়া অনেকেই বলেছ। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে কোটেশন। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে যদি নিজের লেখায় ব্যবহার করে সেটাকে কোটেশন বলা হয়। জারো শব্দটির অর্থ কি? বর্গাদার, শীত, নিচু স্থান, খাত। এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর কি হবে? দেখা যাক। এটা বর্তমান সময়ের জন্য পারফেক্ট একটা শব্দ অর্থ। হ্যাঁ, খুশবু বলেছো শীত, নিশাত বলেছো বি, সাদিয়া হ্যাঁ শীত, গুড। কি হবে? জারো শব্দের অর্থ কি? শীত। শীত বর্তমানে যে কাল চলতেছে আসলে। বলো। অস্তিত্বের সংগ্রামই শেষ কথা নয়, সর্বোপরি মানবিকতার প্রয়োজন আছে, এমন ভাব প্রকাশ পেয়েছে কোন চরণে? অর্থাৎ কি, অস্তিত্বের সংগ্রামই শেষ কথা না, মানবিকতাও আমাদের মধ্যে থাকতে হবে। এটা আসলে কোন চেতনার মধ্যে আছে? এই প্রশ্নটা এসেছে সুচেতনা থেকে। সুচেতনা। এটা কি সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, নাকি বিকেলের নক্ষত্রের কাছে, নাকি তবু শেষ সত্য নয়, নাকি এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে? সঠিক উত্তর আসলে কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? 32-এর উত্তর করো, 32-এর উত্তর কোনটা হবে? তবু শেষ সত্য নয়, খুশবু বলেছে, আদিনুজ্জামান রিয়াদ উত্তর দিয়েছ। হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে হচ্ছে কি, তবুও শেষ সত্য নয়। এই লাইনের ব্যাখ্যা দেওয়া আছে দেখো। সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে। তবে এই ধ্বংসাত্মক দিকটাই পৃথিবীর শেষ সত্য নয়। পাশাপাশি কি থাকতে হবে? আমাদের মধ্যে মানবিকতা থাকতে হবে। তরঙ্গ ভঙ্গে শব্দটির অর্থ কি? ঢেউয়ের স্রোত, নাকি ঢেউয়ের আবর্তন, নাকি ঢেউয়ের গর্জন, নাকি ঢেউয়ের প্রতিফলন, কোনটা হবে? স্রোত, আবর্তন, গর্জন, প্রতিফলন, কোনটা উত্তর হবে বলো? 33 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অনেকেই 32-এ সঠিক উত্তর দিয়েছো। এটা সঠিক উত্তর কি হবে? ঢেউয়ের আবর্তন। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, কাফেলা কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা কত? কাফেলা কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা কত? 5, 7, 6, 4। দেখি এটা কে উত্তর করতে পারে। কাফেলা কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা কত? 5টা, নাকি 7টা, নাকি 6টা, নাকি 4টা? কি হবে এখানে উত্তর? 33 উত্তর দিয়েছে অনেকেই। 34-এর উত্তর করো, 34-এর উত্তর কি হবে? দেখি 34-এর কে উত্তর করছো কিনা। অনেকেই ঘ বলেছো, কেউ বি বলেছো, কেউ ডি বলেছো। এটা উত্তর হবে 7টি। কয়টি হবে? 7টি। এই প্রশ্নটা এসেছে কোন কবিতা থেকে? পদ্মা থেকে, পদ্মা। এই পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কাফেলা কাব্যে 7টি সনেটের সমন্বয়ে রচিত। কাফেলা কাব্যে তাহলে সনেটের সংখ্যা কয়টি? 7টি।
সংকলনভুক্ত কবিতাটি 5 সংখ্যক সনেট। সংকলনভুক্ত কবিতাটি মানে কি? এই যে পদ্মা কবিতাটি। তাহলে এখানে বেশ কিছু তথ্য আমরা জানলাম। এটা হচ্ছে কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পদ্মা কবিতা, কাফেলা 7টি সনেটের সমন্বয়ে গঠিত। আর এই এই যে পদ্মা কবিতা, এটা 5 সংখ্যক সনেট। পদ্মা কবিতায় নদী কিভাবে চিত্রিত হয়েছে? ধ্বংস ও সৃষ্টির প্রতীক হিসাবে, শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক আছে, এটা প্রতীক হবে, প্রতীক হিসাবে, দস্যুদের আশ্রয়স্থল হিসাবে, মানুষের অনুপ্রেরণার উৎস হিসাবে। কি হবে এটার উত্তর? হুম, 25-এর উত্তর দিয়েছো, উত্তর দিয়েছো। কুশবো, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো। এটা উত্তর হবে ধ্বংস ও সৃষ্টির প্রতীক হিসেবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সুচেতনাকে কবি কি বলেছেন? সুচেতনাকে কি বলেছেন? প্রিয়া বলেছেন, নাকি দূরতম দ্বীপ বলেছেন, নাকি দূরতম নদী বলেছেন, নাকি দূরতম মানুষ বলেছেন? খুবই সহজ একটা প্রশ্ন। কবিতাটা যদি কোনোদিন পড়ে থাকো তাহলে উত্তর করা সম্ভব। 36-এর উত্তর আসলে কি হবে? ABCD কোনটা হবে? দূরতম দ্বীপ, গুড। সুচেতনা কি? সুচেতনা এক দূরতম দ্বীপ। কলেবর শব্দটির অর্থ কি? দেহ, গোয়াল ঘর, নাকি অন্ধকার রাত্রি, নাকি আশ্রয়হীন? কলেবর শব্দটির অর্থ কি? দেহ, নাকি গোয়াল ঘর, নাকি অন্ধকার রাত্রি, নাকি আশ্রয়হীন? কোনটা সঠিক উত্তর হবে? দেখো, এটার উত্তর হবে এ, দেহ। কলেবর শব্দটির অর্থ কি? কলেবর শব্দটির অর্থ হচ্ছে দেহ। পরবর্তী প্রশ্নে যাব আমরা। অমরাবতী শব্দটির অর্থ কি? অমরাবতী এটা আমাদের গৃহ যে প্রবন্ধ আছে, গৃহ প্রবন্ধের আমাদের যদি আমরা ইসে যাই, শব্দ অর্থ অংশে যাই, সেখানে আমরা পাবো। অমরাবতী শব্দের অর্থ কি? স্বর্গ, নাকি নরক, নাকি মন হরণকারী, নাকি উচ্চ বংশজাত? কোনটা হবে? অমরাবতী অর্থ আসলে কোনটা হবে? হ্যাঁ, 37-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 38-এর উত্তর কি হবে বলো? 38-এর উত্তর কি হবে? 38-এর ক বলেছে অনেকেই। 38-এর কি কই হবে? অমরাবতী শব্দটির অর্থ কি? অমরাবতী শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। 39 নাম্বার আমরা দেখবো। সৌমিত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? সুমিত্রার সন্তান কে ছিল যাকে সৌমিত্রী বলা হয়েছে? কে সে? রাবণ, নাকি লক্ষণ, নাকি বিভীষণ, নাকি মেঘনাদ? এটা এসেছে বিভীষণের প্রতি মেঘনাদের শব্দ অর্থ অংশ থেকে। খুশবু, মেহেদি, মোবারক সবাই 38-এর সঠিক উত্তর দিয়েছ। 39-এর সাবিকুন নাহার বলেছে সাইফুল্লাহ বলেছে অনেকেই বি বলেছো। দেখো, সঠিক উত্তর তো বি হবে। কি হবে? সৌমিত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? লক্ষণকে। সৌমিত্রী কি সৌমিত্রার গর্ভজাত সন্তান বলে লক্ষণের অপর নাম সৌমিত্রী। 40 নম্বর প্রশ্ন। নেকলেস গল্পটি প্রথম কোন ভাষায় রচিত হয়? ইংরেজি ভাষায় রচিত হয়, নাকি গ্রিক ভাষায় রচিত হয়, নাকি ফরাসি ভাষায় রচিত হয়, নাকি বাংলা ভাষায় রচিত হয়? কোন ভাষায় আসলে নেকলেস গল্পটি প্রথম রচিত হয়? স্লাইডটা খুব সম্ভবত শুধু আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের জন্যই দেওয়া হবে আসলে। আর তুমি তো ক্লাসে ব্যাখ্যা শিখছোই, 2x স্পিডে আর একবার দেখে নিলেই দেখবা যা ভুল হয়েছে সবগুলো ঠিক হয়ে যাবে। অনেকেই উত্তর করছো। এটা কিন্তু খুবই সহজ উত্তর, খুবই সহজ প্রশ্ন। ফরাসি। ফরাসি। দেখো, নেকলেস নিয়ে আমি আগেও বলেছি, নেকলেস থেকে আগে যখন একটা প্রশ্ন দেখলাম তখনও কিন্তু এগুলো দেখিয়েছি, যে নেকলেস গিদা মফুসার একটা শ্রেষ্ঠ গল্প। এখানের যে শালগুলো দেওয়া আছে এত কিছু মনে রাখার দরকার নেই, কারণ এত শাল আসবে না আমাদের, কেননা এটা ফুল সিলেবাসের প্রশ্ন। যদি শর্ট সিলেবাস হতো আমরা শাল না হয় মুখস্থ করতাম। যেহেতু ফুল সিলেবাস, এমন অপ্রয়োজনীয় শাল আমাদের আসলে মুখস্থ করার কোনো দরকার নেই। তো এই গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়?
প্রথম প্রকাশিত হয় আমাদের ফরাসি ভাষায়, এই যে ফরাসি ভাষায়। আর পরবর্তীতে এটা ইংরেজি ভাষায় অনুদিত হয়। পরবর্তীতে অনুদিত হয় কোন ভাষায়? ইংরেজি ভাষায়। তাহলে প্রথম কোন ভাষায় রচিত হয়েছিল? প্রথম রচিত হয়েছিল ফরাসিতে, পরে অনুবাদ করা হয় ইংরেজিতে। আর আমরা কিসে পড়ছি? আমরা পড়ছি বাংলাতে। এটাই বাস্তব। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 41, সমরাহ শব্দের অর্থ কি? মানে একটা জাঁকজমকপূর্ণ নাকি বিশৃঙ্খলা নাকি সাদামাটা নাকি শৃঙ্খলা, কোনটা হবে? হ্যাঁ, 50। এটার উত্তর কোনটা হবে? হ্যাঁ, জাঁকজমকপূর্ণ। গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। এটার উত্তর হবে জাঁকজমকপূর্ণ। চুকে যাওয়া বলতে কি বোঝায়? চুকে যাওয়া বলতে, এই প্রশ্নটা এসেছে কিন্তু আমাদের আহ্বান যে গল্প আছে না, আহ্বান গল্পের শব্দার্থ অংশ থেকে। চুকে যাওয়া কিন্তু আমরা যখন অপরিচিতা পড়েছিলাম, তখন কিন্তু অনুপম বলেছিল যে কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকিয়ে আছি বা চুকাই আছি। চুকাই আছি অর্থ কি? শেষ হওয়া। চুকিয়ে যাওয়া বা চুকে যাওয়া বলতে কি বোঝায়? শেষ হওয়াকে বোঝায়। 43 নম্বর প্রশ্ন, অন্ধের নড়ি বাগধারাটির অর্থ কি? এই অন্ধের নড়ি বাগধারার যে প্রশ্নটা, এটাও এসেছে আমাদের আহ্বান যে গল্প আছে, আহ্বান, আমাদের আহ্বান গল্পের শব্দ অর্থে এটা আছে। অন্ধর নড়ি, তোমরা এটা সবাই খুবই ভালো পারো। এটা খুব সহজ একটা প্রশ্ন। এটা কি? অসহায়ের একমাত্র অবলম্বন। 44 নম্বর প্রশ্নে যাব আমরা। বাসব বিজয়ী কে ছিল? রাবণ ছিল, নাকি লক্ষণ ছিল, নাকি মেঘনাদ, নাকি বিভীষণ? বাসব বিজয়ী আসলে কে ছিল? অনেকেই 43 42 সঠিক উত্তর করেছো। নাফিজ উত্তর করেছো, রামিসা, মেহেদি, হিমেল 43-এর উত্তর করেছো বাসব বিজয়ী কে ছিল? মেঘনাদ। বাসব বিজয়ী কে ছিল? খুশবু উত্তর করেছো মেঘনাদ। বাসব বিজয় বলতে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে। দেখো, দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে, সে কে? বাসব বিজয়ী। আর জয় করেছিল কে? মেঘনাদ। একই কারণে মেঘনাদের অপর নাম কি? ইন্দ্রজিৎ। তাকে ইন্দ্রজিৎও বলা হয়, তাকে বাসব বিজয়ীও বলা হয়। পদ্মা কবিতাটি কোন ধরনের কবিতা? এটা কি মহাকাব্য, নাকি গীতিকাব্য, নাকি সনেট, নাকি ব্যঙ্গ কাব্য? এটা নিয়ে কিন্তু একটু আগেই কথা বলে আসলাম, যে কাফেলা যখন কথা বলতেছিলাম, কাফেলার কথা যখন বলছিলাম, তখন কিন্তু কাফেলাতে এটার খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া ছিল। দেখি এটার কে কে সঠিক উত্তর করছো। অনেকেই উত্তর করছো। এটা কি ছিল আমাদের? সনেট ছিল। এটা কি ছিল? সনেট, সনেট। দেখো, এটা কি? চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতাকে কি বলা হয়? সনেট বলা হয়। চতুর্দশপদী কবিতা কি? 14 চরণ বিশিষ্ট কবিতা। এখানে কেমন থাকে? 8 আর 6, এই 8কে বলা হয় অষ্টক, আর এই 6কে বলা হয় কি? শতক। অষ্টকে থাকে কি? ভাবের প্রবর্তনা। আর এই শতকে থাকে কি? ভাবের পরিণতি। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, আর শতকে থাকে কি? ভাবের পরিণতি। টোটাল 14 চরণ বিশিষ্ট কবিতা। এটাই কি? সনেট। 46 নম্বর প্রশ্নে যাব আমরা। ঝঞ্ঝানীল শব্দটির অর্থ কি? ঝড়ের বাতাস, নাকি ঝড়ের পূর্বাভাস, নাকি ঝড়ের তাণ্ডব, নাকি ঝড়ের দুঃখ, কোনটা হবে? অনেকে 44-এ সঠিক উত্তর করেছো। 45-এ আছি আমরা। 45, 46-এ চলে আসছে। 46-এর উত্তর কোনটা হবে? 46-এর সঠিক উত্তর আমাদের কোনটা হবে? অনেকে উত্তর দিয়েছো 46-এ। 46-এর উত্তর হবে হচ্ছে কি? ঝড়ের বাতাস। 47, হালকা খাবার পরিবেশনের জন্য 3 পা বিশিষ্ট ছোট আহ টোবলকে কি বলা হয়? তেপায়া, নাকি তেহাতি, নাকি তেহাই, নাকি টিপাই? এটার উত্তর বলো। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? টিপাই। গুড, আদনান সঠিক উত্তর দিয়েছে। এটা কি হবে? টিপাই হবে, টিপাই। নেকলেস রচনায় খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুল কোনটা? মিউজিয়াম, নাকি লাইসিয়াম, নাকি কনভেন্ট,
নাকি হারমিটেজ? তুমি যদি শব্দ অর্থগুলো একবার একটু দেখো, এটা খুব সহজেই পারবা। খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুলকে বলা হয় কি? কনভেন্ট বলা হয়, কনভেন্ট। 49 নম্বর প্রশ্নে যাব আমরা। নিচের কোন আখ্যাটি জীবনানন্দ দাশের ক্ষেত্রে প্রযোজ্য নয়? খুবই সহজ প্রশ্ন। তাকে কি রূপসী বাংলার কবি বলা হয়েছে? তাকে কি ধূসরতার কবি বলা হয়েছে? তাকে কি নির্জনতার কবি বলা হয়েছে? তাকে কি সোনার বাংলার কবি বলা হয়েছে? কোনটা প্রযোজ্য নয়? অর্থাৎ এখানে তিনটা তার উপাধি, তিনটা তাকে বলা হচ্ছে, আর একটা বলা হয়নি। কোনটা বলা হয়নি সেটা বলতে হবে। অনেকেই 48-এর সঠিক উত্তর করেছে। 49-এর উত্তর কি হবে বলো? হ্যাঁ, অ্যানি উত্তর দিয়েছে 49-এর ডি। নিশাত উত্তর দিয়েছে 49-এর ডি। গুড। 49-এর কি হবে? ডি হবে। বাকি তিনটাই কি জীবনানন্দ দাশকে বলা হয়েছে। সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের। পর্ণকুটির শব্দটির অর্থ কি? পর্ণকুটির অর্থ কি? আশ্রয়হীন, নাকি পাতার ঘর, নাকি সিঁড়ি, নাকি দালান? কি হবে? পর্ণকুটির শব্দটির অর্থ আসলে কি হবে? এটা কি? পর্ণকুটির কিন্তু আমরা যখন গৃহ পড়বো, গৃহ পড়লে কিন্তু ওখানে পাবো। গুড। এই যে পর্ণকুটির বলতে বোঝানো হয়েছে কি? পাতার ঘর। তো এই ছিল আমাদের ফুল সিলেবাসের প্রশ্ন। ফুল সিলেবাস নিয়ে তোমাদের কনফিউশনটা আরেকবার ক্লিয়ার করছি। আমরা বলছি যে ফুল সিলেবাসের ক্ষেত্রে এখন তো আর বেশি সময় নেই। কেউ যদি আগে পড়ে থাকো খুবই ভালো, না পড়ে থাকলে তুমি শুধু শব্দ অর্থ পড়বা আর পাঠ পরিচিতি অংশটা পড়বা। আর নতুন যে গল্প কবিতাগুলো অ্যাড হয়েছে অর্থাৎ 26-27-এর বইয়ে, জাস্ট তুমি ওখান থেকে কবিতা বা গল্পগুলো কে লিখেছে বা কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে একটু একটু জেনে গেলেই হবে। তো এই ছিল আজকে ফুল সিলেবাসের ক্লাস। তোমাদের সাথে রাত 10টায় আর একটা ক্লাস আছে, যেখানে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার উপযোগী। তো রাতে 10টায় ক্লাস, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।